মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে? কেমন আর চলবে, এই প্রশ্নটা করাটাই অবান্তর। চারিদিকে যা অবস্থা, তবুও আমাদের তো নিজেদের কাজ করে চলতেই হবে। অনলাইনে পড়াশোনাটা আরও কয়েক মাস চলবে মনে হচ্ছে। প্রত্যেক দিনই ভাবি যে তোমাদের একটু ভালো কিছু খবর শোনাতে পারবো, মানে করোনার কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকদিন লেসনের আগে আমি যে করোনা আপডেটটা দিই, প্রত্যেক দিনই কয়েক মাস ধরেই ভাবছিলাম যে গত সপ্তাহের তুলনায় সংখ্যাটা হয়তো কম বলতে পারবো, কিন্তু দুঃখের বিষয় কোনো দিনই কম বলতে পারছি না। গত সপ্তাহে যেমন বলেছিলাম 80, 65, 60, 65 বলেছিলাম। আজ এবং কাল এবং গত কয়েকদিন ধরেই 80-র উপরে পার ডে সংক্রমণ, নিউ সংক্রমণ। তো সুতরাং এই অবস্থায় তোমরা যে ভালো থাকবে এটা আশা করা যায় না। খুবই সঙ্গীন পরিস্থিতি। কবে কমতে থাকবে সংখ্যাটা, এটা একটা খুবই গবেষণার বিষয়। দেখা যাক কী হয়। লেসনের কথায় ফিরে আসি। আমরা আলোচনা করছিলাম ইলেকট্রোম্যাগনেটিজম, শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। খুবই সুন্দর কিছু আলোচনা চলছে এখন। তোমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমি গত লেসনে বলেছিলাম এবং প্রমিস করেছিলাম যে অ্যাপ্লিকেশানগুলো এই পরের সপ্তাহে দিয়ে দেবো। তো আজকে তোমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের অ্যাপ্লিকেশান শেখাবো। হ্যাঁ, বায়োট সাভার্ট লয়ের যেমন অ্যাপ্লিকেশান তোমরা অলরেডি শিখেছো, তেমনি সার্কিটাল লয়ের অ্যাপ্লিকেশান। এখানে তোমরা পাবে দীর্ঘ রিজু তার, মানে স্ট্রেট লং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড। তারপরে পাবে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড, মানে লম্বা অনেক ভেরি লং স্প্রিং পরিবাহী তার দিয়ে তৈরি। হ্যাঁ, সেটাকে সলিনয়েড বলা হয়। এবং তারই আর একটা রূপ আছে টরয়েডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটাও আমরা বার করব। তো সবই সার্কিটাল ল দিয়ে করবো। তো খুব একটা ইন্টারেস্টিং লেসন আজকেরটা হতে যাচ্ছে। এবং এই তিনটে অ্যাপ্লিকেশানের পরে তোমাদের কিছু ভাবছি নিউমেরিক্যালও দেখাবো। এই সূত্রের উপরেই কয়েকটা নিউমেরিক্যাল কীভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। তো খুবই ভালো একটা লেসন আজকের লেসনটা। এটা সম্পূর্ণই ক্লাস 12-এর জন্যে। পরপর দুটো লেসন ক্লাস 12-এর জন্য হয়ে গেল, তাহলে নেক্সট লেসনটা হয়তো ক্লাস 10-এর জন্য হবে। দেখা যাক কী করা যায়। তো যেটা বলছিলাম, করোনা পরিস্থিতিতে সাবধানে থেকো। সব গভর্নমেন্ট যে করোনা রেগুলেশনস রুলস দিয়ে রেখেছে, হ্যাঁ, সেগুলো অর্থাৎ মাস্ক, স্যানিটাইজার এসবগুলো মেনে চলো, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখো। তারপরে মন দিয়ে পড়াশোনা করো, এখন বাড়িতেই থাকো, বেশি বাইরে বেরো না। স্কুল কলেজ শুরু খবর তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে। ভ্যাকসিন তো আসছে, দেখা যাক কী হয়। তাহলে আমরা লেসনটা শুরু করি, চলো। হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা শুরু হচ্ছে। লুক অ্যাট দ্য স্ক্রিন। আজকে হেডিংটা দেখেছো, দ্য ইলেকট্রোম্যাগনেটিজমের শেষের দিকটা একটা অংশ। পার্ট এ বি সি ডি এফ এরকম একটা কিছু হবে। পার্ট এফ, অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের যে চক্রের সূত্র তার প্রয়োগ। হ্যাঁ, চক্রের সূত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তো প্রথমত আমরা একটা রিজু তার, মানে স্ট্রেট তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আমি বের করবো, তারপরে সলিনয়েডের আলোচনায় চলে যাব। একটা ছোট্ট অংশ আছে প্রথমে, দীর্ঘ রিজু তারের চৌম্বক ক্ষেত্র। এর আগে তোমরা বায়োট সাভার্ট ল দিয়ে বের করেছো, আমরা শিখেছি সেটা বায়োট সাভার্ট লয়ের অ্যাপ্লিকেশনে। এখানেও দেখবে এটা কত সহজ, কত সুন্দর এবং ইউনিক ওয়েতে, মানে কত বুদ্ধি থাকলে মাথায় এরকম একটা সূত্র আবিষ্কার করা যায়, বের করা যায় মাথা থেকে, যেটা অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অসাধারণ একটা সূত্র। তুমি দেখো কি সুন্দরভাবে ম্যাগনেটিক ফিল্ডগুলো এই সূত্রের সাহায্যে বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রথমে আমি একটা ছবি এঁকে নিই। একটা দীর্ঘ রিজু তার, মানে সোজা স্ট্রেট কন্ডাক্টর, স্ট্রেট ওয়্যার, সোজা ম্যাগনেটিক ফিল্ড অফ এ লং স্ট্রেট ওয়্যার। তাহলে ধরো একটা স্ট্রেট ওয়্যার রয়েছে, তাহলে এই এরকম একটা তার রয়েছে। তো আমরা জানি যে এর মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। তো আমরা জানি যে একটা কর্পূস্কুলার রুল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, এই যে তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে, এই চারিদিকে হবে। বুড়ো আঙুলটা ইয়ের দিকে, কারেন্টের দিকে দাও, তাই বাকি আঙুলগুলো যেদিকে ঘুরছে সেই দিকে হবে তোমার ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ, তাই না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কুলারভাবে হবে। তো আমরা
অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করার জন্য বা চৌম্বক সূত্র প্রয়োগ করার জন্য একটা বদ্ধ পথ কল্পনা করে নিতে হবে। বদ্ধ পথ আমাদের ইচ্ছে মতো যে কোনো দিকে কল্পনা করতে পারি, কিন্তু আমাদের সুবিধে যেখানে হবে সেই মতো করে নেওয়া ভালো। বদ্ধ পথটা সেইভাবে নিতে হবে যাতে আমাদের সূত্রটা প্রয়োগ করতে সুবিধা হয়, এটা নিজেই ঠিক করে নিতে হবে। তো আমি একটা বদ্ধ পথ নিলাম, ধরো এইরকম একটা বদ্ধ পথ নিলাম। ওকে, মানে এটা যদি ওয়্যার হয় তাহলে এর চারিদিকে এরকম গোল করে বদ্ধ পথ নিলাম। এই বদ্ধ পথ বরাবর আমি অ্যাম্পিয়ারের সার্কুলার লটাকে প্রয়োগ করব। তাহলে এই বদ্ধ পথের মধ্য দিয়ে দেখো, মানে এটা এটা তার বদ্ধ পথটা এরকম, তাহলে বদ্ধ পথ দ্বারা বেষ্টিত কারেন্টের মান কত? আই, তাই না? আই কারেন্ট আছে যেহেতু, তাহলে বদ্ধ পথ দ্বারা বেষ্টিত কারেন্টের মান আই। আর যদি আমি এইভাবে এই তারের জন্য যে কারেন্ট, সে কারেন্টের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখটা কি হবে দেখো, পরিধি বরাবর, পরিধি বরাবর হবে। দেখো এরকম ভাবে পুরো আঙুলটা কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙুলে দিয়ে এরকম। তাহলে এখানে যদি একটা ডিএল আমি কল্পনা করি, ডিএল ডেল্টা এল, এখানেও যদি একটা ডেল্টা এল কল্পনা করি, ডেল্টা এল, এখানেও যদি একটা ডেল্টা এল কল্পনা করি, এখানেও যদি একটা ডেল্টা এল কল্পনা করি, যে বদ্ধ পথ বরাবর বিভিন্ন ডেল্টা এল, তাহলে দেখবে যে প্রত্যেকটা বিন্দুতে ডেল্টা এল কিন্তু তোমার সমান্তরাল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। হ্যাঁ, এই যে এইরকম ঘুরে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রটা ঘুরে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে এখানেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম হবে, এখানেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এখানে এরকম হবে, এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই ডিরেকশনে হবে, এখানেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই ডিরেকশনে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতেই তোমার চৌম্বক ক্ষেত্র প্যারালাল হবে, চৌম্বক অভিমুখ ডিএল এর সঙ্গে প্যারালাল হবে। তো এটা ডিস্টেন্স ধরলাম যে আর, মানে আর ব্যাসার্ধের আমি একটা বদ্ধ পথ কল্পনা করেছি আর ব্যাসার্ধে। তো এবার এখানে ছোট ছোট ডিএল এর জন্য, প্রত্যেকটা ডিএল এর জন্য আমি যদি অ্যাম্পিয়ারের সূত্রটা প্রয়োগ করি, অ্যাম্পিয়ারের সূত্রটা তোমার মনে আছে, ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু μ0 আর, তাই না? এটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। তো আমি যদি স্মল ডিএল এর জন্য বিটা, এখানে দেখো এখানে একটা মাথায় রাখতে হবে, বি কিন্তু যেহেতু এই ডিস্টেন্সটা, এটা জন্য সার্কুলার, ডিস্টেন্সটা যেহেতু সেম, এই বিন্দু ডিস্টেন্স আর, এই বিন্দু ডিস্টেন্স আর, এই বিন্দু ডিস্টেন্স আর, এই বিন্দু ডিস্টেন্স আর 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 আর, এবং সার্কেল মানে একটা প্রতিসম ব্যাপার, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু বি এর মান সেম, একই। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুতে বি এর মান সেম। অতএব সার্কিটাল ল প্রয়োগ করে আমরা পাই, হ্যাঁ, আমরা পাই ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু, দেখি না, ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে সার্কিটালের বাঁ দিকের যে এক্সপ্রেশন সেটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রাল বি ডট ডিএল এ তোমার ইন্টিগ্রাল কি আছে, বি ডিএল কস থিটা। কিন্তু দেখো যেহেতু এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা মাথায় রাখো প্রত্যেকটা বিন্দুতেই, হ্যাঁ প্রত্যেকটা বিন্দুতেই, এখানেও ডিএল এবং তোমার বি সমান্তরাল। হ্যাঁ, যেহেতু ডিএল ও বি সমান্তরাল প্রত্যেকটা বিন্দুতে, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি প্রত্যেকটা বিন্দুতে অ্যাট ইচ পয়েন্ট, at each point of closed path, প্রত্যেকটা বিন্দুতে তোমার ডিএল এবং বি সমান্তরাল বলে থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন বি ডিএল ইন্টু 1 cos 0 মানে 1, অতএব cos 0 ইকুয়াল টু 1। এটা দাঁড়াচ্ছে আরেকটা কি অ্যাপ্রক্সিমেশন নিতে হবে আমাদের, মানে অ্যাপ্রক্সিমেশন নাম যেটা আলোচনা করলাম, অ্যান্ড যেহেতু বি ইজ
সেম অ্যাট ইচ পয়েন্ট। হ্যাঁ, বি সেম, এখানেও যাবি, এখানেও যাবি, এখানেও যাবি, এখানেও যাবি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, একই, বি এর মানে একই। তাহলে বিটা আমার যেহেতু কনস্ট্যান্ট সেটা এটা বি দিয়ে চলে আসবে, ইন্টিগ্রাল ডিএল। আর cos 0 ইকুয়াল টু 1, cos 0 ইকুয়াল টু 1, তাহলে এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল বি ইন্টু ইন্টিগ্রাল ডিএল। হ্যাঁ, বি যেহেতু কনস্ট্যান্ট সেহেতু সব বেরিয়ে এলো, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো। এবার তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে ডিএল গুলো যোগ করব, সমস্ত ডিএল গুলো যোগ করতে হবে, সমস্ত ডিএল সমস্ত ডিএল গুলো যোগ করলে ইন্টিগ্রেশন ডিএল মানে আমি এই বৃত্তাকার পথের পরিধিটা পেয়ে যাচ্ছি 2πr। তাহলে ইন্টিগ্রাল বি ইন্টু 2πr। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএল মানে 2πr। এইবার এটা তো গেল ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান। এবার সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এইটা সূত্র। অতএব অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র প্রয়োগ করে পাই, এটা লিখে দিতে হয়, প্রয়োগ করে পাই। দেখো কি পাই, বি ডট টু, আচ্ছা এখানে আরেকবার লিখি, প্রয়োগ করে পাই ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই, তাই না, মিউ 0 আই। অর্থাৎ ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে এটা বি ইন্টু 2πr ইকুয়াল টু মিউ 0 আই। অর্থাৎ বি কত, আমাদের তো বি বের করতে হবে না, আমাদের বিটা বের করতে হবে। তাহলে বি হচ্ছে মিউ 0 আই বাই 2πr, মিউ 0 বাই 2π ইন্টু IR। হ্যাঁ, এই সূত্রটা চিনতে পারছো, বি এর মান বেরিয়ে গেল। এটা আমরা বায়োসাভার দিয়ে যেটা বার করেছিলাম একদম সেম সূত্র এসে গেল, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিউটি অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। কত শর্টে, কত সুন্দরভাবে, কত সহজভাবে ম্যাগনেটিক ফিল্ডটা বেরিয়ে গেল, বুঝতে পেরেছো। এই গেল তোমার দীর্ঘ ঋজু তারের জন্য তোমার ক্ষেত্রের মান একটা কাছাকাছি বিন্দুতে, মানে আর ডিস্টেন্স দূরে এই পি বিন্দুতে তোমার বি এর মান পাওয়া গেল, খুব সহজ সুন্দরভাবে পাওয়া গেল। ওকে, এখানে দেখো, এটাকে তুমি যদি মিউ 0 বাই 4π ফর্মে লিখো তাহলে কি দাঁড়ায়, এটা দাঁড়ায় মিউ 0 বাই 2πটাকে যদি আমি 4π করি তাহলে উপরে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা আসছে 2i বাই r। হ্যাঁ, অর্থাৎ বি ইকুয়াল টু এইটা ফাইনালি আমার দাঁড়ালো, দেখো বি ইকুয়াল টু মিউ 0 বাই 4π ইন্টু 2i বাই r। বায়োসাভার্ট ল দিয়ে আমরা যেটা পেয়েছিলাম একদম সেই চলে এলো। তাহলে অ্যাম্পিয়ারের, দেখো অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র ব্যবহার করে আমরা কত সহজে একটা দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র বার করে ফেললাম। কি সুন্দর, ছোট্ট, ইউনিক, বিউটিফুল একটা সূত্র, বুঝতে পেরেছ স্টুডেন্টস। দেখো এবারে আমরা সলিনয়েড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সলিনয়েড, SOLENOID, সলিনয়েড এটা কি জিনিস, হয়তো অনেকের কাছে এটা নতুন ওয়ার্ড। হ্যাঁ, সলিনয়েডটা অনেকের কাছে এটা নতুন ওয়ার্ড। সলিনয়েড কাকে বলে? সলিনয়েড হচ্ছে একটা অন্তরিত পরিবাহী তারকে লম্বা কুণ্ডলীর আকারে যদি একটা সিলিন্ডারের গায়ে, মানে চোঙের গায়ে সজ্জিত করা হয়। যেমন আমি একটা ছবি আঁকছি, ধরো সিলিন্ডার, দেখো এ একটা সিলিন্ডার আছে, প্লাস্টিকেরই হোক বা কার্ডবোর্ডের সিলিন্ডার। ওকে, এবার এর উপরে তুমি যদি একটা অন্তরিত
হ্যাঁ, এগুলো অন্তরিত মানে ইনসুলেটেড, অন্তরিত পরিবাহী, পরিবাহী অন্তরিত পরিবাহী তার নিতে হবে। হ্যাঁ, মানে অন্তরিত পরিবাহী তার নিতে হবে মানে ওই যে প্লাস্টিকের আবরণ দিয়ে কভার থাকবে, মানে একদম মুক্ত তার নয়, তামার তার বা অ্যালুমিনিয়ামের তার বা অন্য কোনো ধাতুর তার মুক্ত থাকলে হবে না। যেমন প্লাস্টিকের আবরণটা দোকানে কিনতে পাওয়া যায় না, আবরণ সহ, ওটাকে বলে ইনসুলেশন, ইনসুলেটেড, এই অন্তরিত মানে ইনসুলেটেড পরিবাহী তার যদি আমি এইভাবে জড়াই, অর্থাৎ পরস্পরের সঙ্গে টাচ করবে না, তারা ইনসুলেশন করা আছে। এইরকম ধরো, এই যে এইরকম ভাবে গেল, দিয়ে গেল, আবার এদিকে বেরিয়ে এই গেল, সরি, এটা পেছন দিক দিয়ে এসে এখান দিয়ে উঠলো, এই আবার এখান দিয়ে এসে এইখান দিয়ে গেল, এখান দিয়ে এসে এইখান দিয়ে গেল, দিয়ে এসে এখান দিয়ে গেল, এরকম। এরকম ব্যাপারটা। এরকম একটা সিলিন্ডারের গায়ে যদি অনেক পাক জড়ানো থাকে, এখানে একটু ফাঁকে ফাঁকে আমি দিয়েছি, এটা কিন্তু আরো ঘন সন্নিবিষ্ট হবে, আরো ঘন হবে, প্রচন্ড ঘন হবে। এটা তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এরকম পাক দেওয়া, এই যে তারটা ইনসুলেটের একটা, এটা চোঙের গায়ে জড়ানো হলো, দিয়ে চোঙটা তুমি যদি সরিয়ে নাও তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সলিনয়েড। তো এর অক্ষ, এই সলিনয়েডের অক্ষ আর চোঙের অক্ষ সেম, অর্থাৎ এইটা, ধরো এইটা হচ্ছে তোমার অক্ষ। সলিনয়েডের অক্ষ বলতে এটাকে বোঝায়, চোঙের অক্ষ যা সলিনয়েডের অক্ষ তাই। এই অক্ষ, তো এখানে তুমি যদি কারেন্ট দাও, কারেন্ট, চাবি, কারেন্ট প্লাস মাইনাস, তাহলে কি হবে, এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। স্ট্রং সলিনয়েডের মধ্যে একদম ভীষণ তীব্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তোমরা জানো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো সেই চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলো কিরকম হবে দেখো, এই যে সলিনয়েডের মধ্যে দিয়ে যদি এইভাবে কারেন্ট যায় তাহলে বলরেখাগুলো কেমন হবে। তো বললাম যে সলিনয়েডের তোমার এই যে চোঙটাকে সরিয়ে নেওয়া হয়, যখন অ্যাকচুয়ালি বানানো হয় তখন এই পরিবাহী তারের উপর, মুক্ত তারের উপর অন্তরিত পদার্থ প্রলেপ লাগিয়ে তোমার সলিনয়েড তৈরি করা হয়, সেখানে এই চোঙটা থাকে না। তাহলে চোঙটা যদি না থাকে তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে এরকম, দেখো চোঙটা থাকলো না, শুধু এটাকে আমি নতুন করে এঁকে তারপর তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। সুন্দর করে এঁকে। দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি একটা সলিনয়েড এঁকেছি। সলিনয়েড, দেখো এখানে কোনো ভিতরে যে সিলিন্ডার, চোঙটাকে বাদ দিয়ে দিয়েছি জড়ানোর পরে, তারপরে যেটা থাকলো অন্তরিত তামার তারের যে কয়েল, লম্বা কয়েল, সেটাকে বলা হয় সলিনয়েড। এখানে দেখো কারেন্ট দেওয়া হচ্ছে, দেখো এদিকে প্লাস মাইনাস, তাহলে এটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এবং এই চৌম্বক ক্ষেত্রটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এই সলিনয়েডের ভিতরে, এটা যে অক্ষ এঁকেছি, এই অক্ষ বরাবর এবং সলিনয়েডের ভিতরে খুব স্ট্রং সুষম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং বাইরের দিকে তোমার কম শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আমি বলরেখাগুলো, যেহেতু এটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে তার বলরেখা থাকবে, চৌম্বক বলরেখাগুলো কিরকম হবে সেটা দেখো। চৌম্বক বলরেখাগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে ভিতরে তোমার অক্ষের সমান্তরাল হবে। কিরকম দেখো, ভিতরে চৌম্বক বলরেখাগুলো হবে এরকম, আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। এই ভিতর দিয়ে এই গেল, দিয়ে এই গেল,
এই যে কারেন্টের ওয়েভিং দেখানো হয়েছে তাতে এদিকে নর্থ হবে, এদিকে সাউথ হবে। তোমাদের এখানে আর ব্যাখ্যা করছি না, ওই ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ, হ্যাঁ, কোন দিকে হলে ক্লক ওয়াইজ হলে নর্থ হবে না সাউথ হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট হলে নর্থ হবে না সাউথ হবে, সেই জিনিসটা মাথায় রেখে মিলিয়ে নিয়েও হয়ে যাবে। এদিকে নর্থ হবে, এদিকে সাউথ হবে যদি কারেন্ট এরকম হয়, কারেন্ট যদি এদিকে মাইনাস থেকে প্লাস হয় তাহলে এদিকে নর্থ হবে। হ্যাঁ, এটা এখানে ব্যাখ্যা করছি না। তাহলে এখানে দেখো ভিতরে একদম সমান্তরাল হবে তোমার বলরেখাগুলো, আর তোমার বাইরে বাঁকানো হবে। ভিতরে তেমনি এখানে আরেকটা বলরেখা তুমি পাবে, এরকম এরকম বলরেখা পাবে, দিয়ে এদিক থেকে গিয়ে এই চুম্বক বলরেখা, ওকে। এই তারপরে ভিতরে খুব স্ট্রং, মানে ভিতরে বলরেখার সংখ্যা অনেক বেশি হবে এবং বাইরে কম হবে। এখানে ধরো আর একটা পেলে এরকম, এরকম এরকম তুমি এখানেও আরেকটা পাবে এরকম, এই তারপরে পাবে এরকম, তারপরে পাবে এইরকম পাবে, এরকম পাবে, এরকম পাবে, এরকম। ওকে, এখানে দেখো ভিতরে দেখতে পাচ্ছ বাইরে বলরেখাগুলো, হ্যাঁ, এখানে ধরো আরেকটা পেলে, দেখতে পাচ্ছ ভিতরে দেখতে পাচ্ছ অনেক বেশি সংখ্যক বলরেখা, বাইরে কিন্তু ফাঁক ফাঁক, দূরে দূরে কম। তাহলে ভিতরে সলিনয়েডের ভিতরে যে সলিনয়েডের ভিতরে যে মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার তুলনায় বাইরের চৌম্বক ক্ষেত্রের মান নগণ্য, মানে নেগলিজিবল ধরা হয়। বাইরে চৌম্বক ক্ষেত্রের মান নেগলিজিবল ধরা হয়, মানে এখানে এত ভিতরে এত স্ট্রং চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার তুলনায় বাইরে দূরে এই অংশের বা এই অংশের চৌম্বক ক্ষেত্রের মান নগণ্য ধরা হয়। এবং এই চৌম্বক ক্ষেত্রটা বৈশিষ্ট্য হচ্ছে তাকে যেটা বললাম সুষম, মানে ইউনিফর্ম দেওয়া হয়, মানে এখানে যা হবে এখানে তার মান এখানে তো হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, অর্থাৎ সলিনয়েডের ভিতরে ইউনিফর্ম অর্থাৎ সুষম মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই যে সলিনয়েডের বৈশিষ্ট্য। সলিনয়েডের ভিতরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করবো অ্যাম্পিয়ারের সার্কিটাল ল দিয়ে, চক্রের সূত্র দিয়ে। তার আগে সলিনয়েড সম্বন্ধে এইসব জিনিসগুলো তো জেনে রাখা দরকার, লাইন মানে বড়রেখাগুলো কোন দিকে কীভাবে থাকে। তাহলে এই হচ্ছে তোমার বড়রেখা। হ্যাঁ, এখানে দাগটা এখানে আলো থাকতে পারে, এখানে আলো থাকতে পারে, এরকম এই সোজা থাকতে পারে, এখান দিয়ে আলো এরকম যেতে পারে, হ্যাঁ, এখানে কিছু দিয়ে আলো যেতে পারে, খুব ঘন যেতে পারে। তাহলে ভিতরে প্রচণ্ড শক্তিশালী, হ্যাঁ, স্ট্রং সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এই গেল সলিনয়েডের বড়রেখার চিত্র। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশনটি, মানে সলিনয়েডের ক্ষেত্রে কী করে আমরা বার করবো অ্যাম্পিয়ারের সার্কিটাল ল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দেখো স্টুডেন্টস, তাহলে আমরা এবারে অ্যাপ্লিকেশনটা দেখি। সলিনয়েডের জন্য দীর্ঘ ঋজু, দেখো দীর্ঘ ঋজু সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র কীভাবে বের হবে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল দিয়ে আমরা বার করবো। প্রথমে ছবিটা বুঝিয়ে দিই। দেখো এখানে একটা সলিনয়েড রেখেছি, এটা কয়েলগুলো পাকগুলো একটু ফাঁক ফাঁক করে তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি। আর এখানে শেষে 3টে পাক আর প্রথম 3টে পাক দেখানো হয়েছে, ভিতরে অনেক পাক আছে এবং এগুলো খুবই ঘন সন্নিবিষ্ট, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য একটু ফাঁক ফাঁক করে রেখেছি। এই সলিনয়েডে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য একটু কারেন্ট দিতে হবে। তো কারেন্ট দেখো ব্যাটারি মাইনাস, এই যে দেখো মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ব্যাটারি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট সার্কিট কমপ্লিট। হ্যাঁ, এর ফলে তোমার স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সলিনয়েডের ভিতরে। তো এর অভিমুক্ত আমি একটু আগে দেখিয়েছি। তো এর মোট দৈর্ঘ্য, এটা খুব লম্বা, লং, দীর্ঘ ঋজু বলেছে, লম্বা, হ্যাঁ দীর্ঘ,
দীর্ঘ ঋজু সলিনয়েড, অর্থাৎ এখানে অনেক লম্বা এবং এর পাক সংখ্যা প্রচুর, মোট পাক সংখ্যা n এবং এর মোট লেন্থ হচ্ছে l। দেখো সলিনয়েডের মোট লেন্থ, টোটাল লেন্থ হচ্ছে l। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত পাক হবে? প্রতি একক দৈর্ঘ্যে তোমার পাক সংখ্যা কত হবে? মোট হচ্ছে n পাক আছে, n পাক মোট, আর লেন্থ হচ্ছে l, ক্যাপিটাল L। তাহলে ক্যাপিটাল M বাই ক্যাপিটাল L, এটা আছে ছোট হাতের n ধরলাম। একক দৈর্ঘ্যের পাক সংখ্যাকে আমরা ছোট হাতের n বললাম, ঠিক আছে? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ছোট হাতের n, ক্যাপিটাল N বাই L। এইবার দেখো, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করতে গেলে তোমাকে একটা বদ্ধ পথ কল্পনা করতে হবে সুবিধা মতো। তো আমরা একটা বদ্ধ পথ কল্পনা করছি, দেখো এই যে এইভাবে এর মাঝখান দিয়ে PQRS এই বদ্ধ পথটা নিলাম। বদ্ধ পথটা দেখো, PQটা তোমার সলিনয়েডের অক্ষ বরাবর, PQটা, আর QR, RS আর PS বাইরে আছে। তো আমরা যদি এইখানে PQ এর উপর একটা স্মল dl কল্পনা করি, স্মল লেন্থ dl যদি কল্পনা করি, হ্যাঁ, স্মল লেন্থ dl, তাহলে তোমার ইন্টিগ্রেশন b ডট dl টা কি দাঁড়াবে? b ডট dl আমরা বার করবো, এটা কি দাঁড়াবে? এই dlটা তুমি দেখো, এই যে dl এর অভিমুখ আর b এর অভিমুখ এই বিন্দুতে, মানে PQ এর উপর, হ্যাঁ, PQ এর উপর যে কোনো বিন্দুতে, হ্যাঁ, এই P এবং Q এর উপর যে কোনো বিন্দুতে স্মল dl কল্পনা করিস আমরা, এই dl এর অভিমুখ আর b এর অভিমুখ কিন্তু একই। হ্যাঁ, তুমি দেখো এখানে প্রত্যেকটা কয়েলের কারেন্ট তুমি তোমার যে এতদিন তো জেনে ফেলেছে কিভাবে অভিমুখ বার করবে। কারেন্টের দিকে পুরো আঙ্গুল দিলে দেখা যাবে যে তোমার কি হয়, তোমার এই যে বাকি আঙ্গুলগুলো অক্ষ বরাবর হয়, অর্থাৎ এল যে অভিমুখ এবং বি এর অভিমুখ প্রত্যেকটা বিন্দুতে PQ এর উপর একই, অর্থাৎ বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ 0। PQ এর উপর প্রত্যেকটা বিন্দুতে, এখানে যা হবে এখানটা হবে, এখানটা হবে, এখানটা হবে, এখানটা হবে, একই হবে প্রত্যেকটা বিন্দুতেই। PQ এর উপর দেখো, PQ এর উপর প্রত্যেক বিন্দুতে B ও DL বা ডেল্টা বা DL সমান্তরাল। অতএব থিটা, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 0। দিস মিনস থিটা ইকুয়াল টু 0। অতএব এই PQ এর জন্য, PQ এর উপর প্রত্যেকটা বিন্দুতে, অতএব ইন্টিগ্রেশন B ডট DL করলে কি হবে? প্রত্যেকটা বিন্দু ইন্টিগ্রেশন B ডট DL করলে কি হবে? যদি থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে B DL cos থিটা বা ইন্টিগ্রেশন B DL cos 0 ডিগ্রি, মানে ইন্টিগ্রেশন B DL। কিন্তু দেখো B এই যে বলেছি তোমার সুষম হবে, ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের অক্ষ বরাবর ভিতরে, এত সলিনয়েডের ভিতরে সুষম, যেহেতু এটা ইউনিফর্ম তোমার, সেই জন্য তোমার প্রত্যেকটা বিন্দুতে বি যেহেতু একই হবে, সুষম বলে একই মানের হবে, তাহলে বিটা বেরিয়ে এলো ইন্টিগ্রেশন বি ইন্টু ডিএল। তার মানে এটা হচ্ছে বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএল, মানে তোমার টোটাল লেন্থ এল, তাই না? এই একদম পুরো লেন্থ বরাবর এখানে ধরেছি, দেখো লেন্থ এল, এখান থেকে এই পর্যন্ত লেন্থ এল। তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে ডিএল 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 সব ডিএল যোগ করে যেটা হবে সেটা এল। তাহলে বি ইন্টু এল, এটা হলো ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান। অতএব হ্যাঁ, যেহেতু বি কনস্ট্যান্ট প্রত্যেকটা বিন্দুতে, হ্যাঁ কনস্ট্যান্ট, এটা লিখে দিতে হয়।
যেহেতু বি কনস্ট্যান্ট। অতএব অ্যাম্পিয়ারের সার্কিট হলে ব্যবহার করে পাই, অতএব অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র থেকে আমরা পাই ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই, এই সূত্র থেকে পাই। এখানে দেখো ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এই যে পি কিউ এর জন্য আমরা পেলাম বিএল, কিন্তু কিউ আর, আর এস আর পিএস এসপি এইগুলো বলেছিলেন যে সলিনয়েডের বাইরে চৌম্বকক্ষেত্রের মান খুবই দুর্বল, সেজন্য ওদের জন্য আমরা বি এর মান নগণ্য, জিরো ধরতে পারি, এবং সেটা ধরা হয়। এদের এতই কম এই ভিতরের চৌম্বকক্ষেত্রের তুলনায়, তোমার এখানে এখানে এবং এখানে, এদের জন্য ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান জিরো হয়। সুতরাং পি কিউ আর এস এই টোটাল পথের জন্য তোমার ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান দাঁড়াবে বি ইন্টু এল, এটাই দাঁড়াবে। কারণ বাকি তিনটে বাহুর জন্য আমি খুবই সামান্য পাবো বা নগণ্য পাবো, এবং ওটাকে নেগলিজিবল ধরা হয়। তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটা লিখে দিতে হবে পাশে। বাকি তিনটে বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান জিরো, নগণ্য ধরা হয়, এটা লিখে দিতে হবে পাশে। অর্থাৎ ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে হচ্ছে তোমার বি ইন্টু এল ইকুয়াল টু মিউ জিরো। আই লিখলে হবে না, কারণ দেখো আই সিঙ্গেল পাকে আই, তাহলে এন পাকের জন্য তোমার দাঁড়াচ্ছে এন ইন্টু আই। মোট কারেন্ট এই পথের মধ্যে মোট কারেন্ট হচ্ছে কতগুলো পাক আছে, এন সংখ্যক পাক আছে, ক্যাপিটাল এন সংখ্যক, তাহলে মোট কারেন্ট হবে এন ইন্টু আই। প্রত্যেকটা পাকেই তো আই, তাহলে এন সংখ্যক পাকে এন আই। অতএব তোমার বি দাঁড়াচ্ছে মিউ জিরো এন আই বাই এল, বুঝছো? এখন দেখো মিউ এন বাই এল, তো ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল মানে এন, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার মিউ জিরো এন আই। এটা তোমার ফাইনালি দাঁড়াবে সলিনয়েডের জন্য তোমার চৌম্বক ক্ষেত্রের মান, সলিনয়েডের জন্য বি হচ্ছে মিউ জিরো এন আই। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে যে তোমার দেখো এখানে দেখো এন, স্মল এন রয়েছে এক্সপ্রেশনে লাস্টে, মিউ জিরো এন আই। তার মানে তোমার সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের মান মোট পাক সংখ্যার উপর নির্ভর করে না, পাক সংখ্যা বাড়ালে কিন্তু হবে না, তোমাকে বাড়াতে হবে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। অর্থাৎ পাকগুলোকে বাড়বে, পাক বাড়লে কিন্তু পাকগুলোকে দিতে হবে খুব কাছাকাছি, ঘন সন্নিবিষ্ট করে, যাতে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ে। পাক সংখ্যা শুধু বাড়ালে হবে না, আমাকে বাড়াতে হবে যাতে খুব কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট অবস্থায় পাকটা দিতে হবে, তবেই তোমার চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে। বুঝতে পেরেছ? মানে এক্সপ্রেশনে রয়েছে স্মল এন, নট ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন দিলে তোমাকে এলও দিতে হচ্ছে, কিন্তু তার একক দৈর্ঘ্যে যেটা সেটাই তোমাকে দেখতে হবে, এন, স্মল এনকে বাড়াতে হবে। ওকে, দেখো স্টুডেন্টস, তোমরা যদি সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটাকে লেখো তাহলে কি দাঁড়াবে দেখো। ইন সিজিএস বলেছি বি এর জায়গায় এইচ হবে, বি জায়গায় এইচ, আর মিউ জিরোর জায়গায় 4 পাই, আর এন, আর ক্যাপিটাল আই জায়গায় স্মল আই। তাহলে তোমার সিজিএস পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের মান দাঁড়াবে এইচ ইকুয়াল টু 4 পাই স্মল এন ইন্টু স্মল আই। ওকে, বি রিপ্লেস হবে এইচ দ্বারা, মিউ জিরো রিপ্লেস হবে 4 পাই দ্বারা, আর তোমার ক্যাপিটাল আই রিপ্লেস হবে ছোট হাতের আই দ্বারা, কারেন্ট। ওকে, এরপরে আমরা আলোচনা করব টরয়েড নিয়ে। হোয়াট ইজ টরয়েড? ওকে, টরয়েডের চৌম্বক ক্ষেত্র কত? স্টুডেন্টস, তাহলে আমরা এবার নেক্সট থার্ড আলোচনায় চলে আসছি টরয়েড নিয়ে। হোয়াট ইজ টরয়েড? টরয়েড ইজ এ বিশেষ ধরনের সলিনয়েড, দিস ইজ ওয়ান টাইপ অফ সলিনয়েড, যেখানে কোনো এন্ড নেই, তার মানে এন্ডলেস সলিনয়েড। এখানে সলিনয়েডে তোমরা দেখেছিলে যে লম্বা, অনেকটা লম্বা সলিনয়েড ছিল, স্প্রিং কয়েল। এখানে দেখো কয়েলগুলো একটা গোল বলয়ের গায়ে জড়ানো আছে, দেখো কয়েলগুলো
বলয়ের গায়ে জড়ানো আছে, সে কোনো এন্ড তুমি পাবে না, এন্ডলেস। হ্যাঁ, মানে প্রান্তহীন সলিনয়েড, একে বলা হয় টরয়েড, TOROID। তো এখানে কারেন্ট কীভাবে তৈরি হয় দেখো, যে বলয়, একটা বলয়ের গায়ে, মানে যার কোনো এন্ড নেই, বৃত্তাকার বলয়ের গায়ে, বলয় আকৃতি সিলিন্ডারের গায়ে তোমার কয়েলটা অন্তরিত তামার তার জড়িয়ে এমনভাবে জড়ানো হয় যাতে প্রত্যেকটা বিন্দুতে দেখো বলয়ের সঙ্গে লম্বভাবে থাকে। তারটা বলয়ের সঙ্গে প্রত্যেকটা বিন্দুতে যাতে লম্বভাবে থাকে, পারপেন্ডিকুলার, হ্যাঁ, থাকতে হবে। এইরকম সজ্জাকে বলে তোমার টরয়েড। এখানে কারেন্ট দেখতে পাচ্ছ, ডিরেকশন, কারেন্ট একদিক দিয়ে ঢুকছে, দিয়ে এই কারেন্ট গেল, বেরিয়ে কারেন্ট এভাবে কারেন্ট প্রত্যেকটা পাকে কারেন্ট দিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে আসছে। তাহলে এই টরয়েডের জন্য টরয়েডের অক্ষ, এই যে অক্ষ কাকে বলে, এটাকে বলে অক্ষ। সেই অক্ষ বরাবর, মানে বলয়ের যে অক্ষ, সেই অক্ষ বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে কত হবে, আমরা সার্কিটার ল দিয়ে গতপথের সূত্র দিয়ে খুব সহজেই পেয়ে যাই। তো কীরকম দাঁড়াবে বিষয়টা দেখো, আমি ওই টরয়েড এখানে দেখো ফাঁক করে দেখানো হয়েছে, কিন্তু তোমার এখানে খুব ঘন সন্নিবিষ্ট, তারগুলো কিন্তু খুব ঘন সন্নিবিষ্ট, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অল্প কয়েকটা দেখিয়েছি। তো টরয়েড কীভাবে হয় তুমি দেখো, ধরো এখানে আমি দেখাচ্ছি, তারটা আমি অল্প কটা তার পাক দেখাচ্ছি। এরকম পাক পুরোটা জুড়েই হবে, হ্যাঁ, এরকম পুরোটা জুড়েই পাকটা হবে। তো অক্ষ, এটা অক্ষ, এই অক্ষ বরাবর, আমি বেশি দেখাচ্ছি না, এদিকটা দেখাচ্ছি না বোঝার সুবিধার জন্য। ধরো এই অক্ষ বরাবর, মাঝখানে যে সার্কেলটা এঁকেছি বলা হয় এটা অক্ষ, এই অক্ষ বরাবর একটা স্মল ডিএল আমি কনসিডার করি, ডিএল, কারণ এই অক্ষ বরাবর তোমার বদ্ধ পথটা নেওয়া হয়, অ্যাম্পিয়ারের যে বদ্ধ পথ সেটা এই অক্ষ বরাবর নেওয়া হয়, ঠিক আছে। তো এখানে যদি কারেন্ট দেওয়া হয়, যদি কারেন্ট আই যদি দেওয়া হয়, পুরো কারেন্ট যাবে, প্রত্যেকটা পাকের মধ্যে কারেন্ট যাবে। তো ধরলাম মোট পাক ধরলাম n সংখ্যক পাক আছে, মোট ধরো n সংখ্যক পাক আছে। আর বদ্ধ পথটাকে ধরেছি ডিস্টেন্স, ধরো আর ব্যাসার্ধ, ব্যাসার্ধের বদ্ধ পথ, ব্যাসার্ধ আর ব্যাসার্ধের বদ্ধ পথ নিয়েছি। তাহলে এই বদ্ধ পথের যে কোনো জায়গাতে ডিএল তোমার বি এর সঙ্গে, যদি স্ক্রু রোল ব্যবহার করো, কর্ক স্ক্রু রোল, তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা বিন্দুতে বি এবং ডিএল প্রত্যেকটা বিন্দুতে, এখানে এটা বি, এদিকে যদি তুমি ডিএল নাও, ডিএল ছোটো ছোটো আমি ডিএল এ ভাগ করে নিলাম, পুরো পথটাকে ছোটো ছোটো ডিএল এ ভাগ করে নিলাম। প্রত্যেকটা ডিএল এর জন্য বি কিন্তু সমান্তরাল, দেখো ডিএল এদিকে বি হবে, এখানে যদি বি ডিএল নাও তাহলে এখানে বি হবে, এখানে যদি ডিএল নাও তাহলে বি এখানে হবে, অর্থাৎ ডিএল এবং বি সমান্তরাল প্রত্যেকটা বিন্দুতে। এখানে ডিএল নিলে বি এদিকে, এখানে ডিএল নিলে বি এদিকে, প্রত্যেকটা বিন্দুতে ডিএল এবং বি সমান্তরাল। তাহলে ডিএল ও বি, যেহেতু ডিএল বি সমান্তরাল, তাহলে ওদের মধ্যে থিটা হচ্ছে 0, অ্যাঙ্গেল হচ্ছে 0, ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, বুঝতে পেরেছ? তাহলে আমরা পুরো পথ জুড়ে যদি বের করি, ইন্টিগ্রেশন বি ডট ডিএল বের করি, ইন্টিগ্রেশন বি ডট ডিএল যদি বার করি, আরেকটা জিনিস কি দেখো, যেহেতু আর এখান থেকে ডিস্টেন্সটা আর, এখান থেকে ডিস্টেন্সটাও আর, এখান থেকে এই ডিস্টেন্সটাও আর যেহেতু সেম, সেহেতু
এবং প্রতিসম ইউনিফর্ম গোলাকার বলয়াকার, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বি এর মান একই হবে। হ্যাঁ, তাহলে বি তোমার সেম হবে প্রত্যেকটা বিন্দুতে। অতএব আমরা এখান থেকে পাচ্ছি বি ইন্টিগ্রেশন বি ডিএল cos 0 ডিগ্রি, তাই না? ইন্টিগ্রেশন বি ডিএল cos 0 মানে 1, তাহলে ইন্টিগ্রেশন বি ডিএল। কিন্তু যেহেতু বললাম যেহেতু বি ইজ সেম, হ্যাঁ বি ইজ সেম প্রত্যেকটা বিন্দু অক্ষের উপর, তাহলে বিটা বেরিয়ে এলো। তাহলে ইন্টিগ্রেশন, এখানে দেখো গোল দিয়ে দিচ্ছি মানে পুরো চক্রাকার পথ জুড়ে আমরা ইন্টিগ্রেশন বার করবো। তাহলে ইন্টিগ্রেশন বি ইন্টিগ্রেশন বি বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএল, তার মানে হচ্ছে বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএল। ইন্টিগ্রেশন বি ডিএল মানে ডিএল গুলো যোগফল, সমস্ত ডিএল গুলো, যত ডিএল ছোট ছোট ডিএল আমি ভেঙে নিচ্ছি পুরো বৃত্তাকার বদ্ধপথকে। তাহলে ইন্টিগ্রেশন ডিএল যোগ করলে কত হবে? 2 পাই আর হবে, 2 পাই আর, তাহলে এটা হবে 2 পাই আর। ওকে, এবার তাহলে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা ব্যবহার করি। হ্যাঁ, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র থেকে পাই, এভাবে লিখে দিতে হয়। হ্যাঁ, লিখে দিতে হয় অ্যাম্পিয়ারের অতএব অতএব অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র থেকে পাই। সূত্রটা আমরা লিখি আগে, ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই, কিন্তু মিউ জিরো আই কিন্তু যেহেতু এখানে এন পাক আছে, এন সংখ্যক পাক আছে, তাহলে টোটাল কারেন্ট হয়ে যাবে এন আই, তাই না? এন আই, শুধু আই না, মিউ জিরো এন আই, টোটাল কারেন্ট এন আই। বুঝতে পেরেছো? টোটাল এন পাকে এন আই হবে। অতএব ইন্টিগ্রেশন বি ডট ডিএল আমরা কি পেলাম দেখো, ইন্টিগ্রেশন বি ডট ডিএল পেলাম বি ইন্টু 2 পাই আর। অতএব বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো এন আই। অতএব বি ম্যাগনেটিক ফিল্ড, বি কত হচ্ছে? মিউ জিরো এন বাই 2 পাই আর ইন্টু আই। এখন দেখো এন বাই 2 পাই আর, এটা ছোট হাতের এন, যেটা হচ্ছে পার ইউনিট লেন্থে মানে একক দৈর্ঘ্যে কতগুলো পাক আছে। হ্যাঁ, এখানে দেখো ব্যাসার্ধ আর, তাহলে 2 পাই আর টোটাল 2 পাই আর লেন্থে রয়েছে এন সংখ্যক, তাহলে তোমার একক দৈর্ঘ্য কত হবে? এন বাই 2 পাই আর, এটা ছোট হাতের এন। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিউ জিরো এন বাই 2 পাই আর মানে ছোট হাতের এন ইন্টু আই। হ্যাঁ, এই গেল তোমার, দেখো সমীকরণটা দাঁড়ালো, ফাইনালি তোমার দাঁড়ালো বি, হ্যাঁ বি ইকুয়াল টু দাঁড়ালো তোমার মিউ জিরো এন আই। বুঝতে পেরেছ? ম্যাগনেটিক ফিল্ড টরয়েডের। লক্ষ্য করো যে এই যে সূত্রটা মিউ জিরো এন আই, এই সূত্রটা তোমার টরয়েডের জন্য, কিন্তু এটা আগের যে উদাহরণটা দেখলাম একটু দেখে নিও পরে, সলিনয়েডের একদম সেম এক্সপ্রেশন, সেম রাশি। তাহলে সলিনয়েডটা তোমার এরকম খোলা স্প্রিংয়ের মতো হোক, লম্বা অনেক লম্বা হোক, বা গোল হোক বলয়ের আকারে, হ্যাঁ যেটা টরয়েড, কিন্তু অক্ষের উপরে যেটা অক্ষ, বা সলিনয়েডের যদি লম্বা স্প্রিংয়ের মতো তাহলে তার যে অক্ষের উপরে কোনো বিন্দুতে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা একই হবে। দেখো সেম এক্সপ্রেশন এসছে তোমার, এটা অক্ষের উপরে একটা বিন্দুতে সলিনয়েডের জন্য এক্সপ্রেশন এসছে বি ইকুয়াল টু মিউ জিরো এন আই, আবার টরয়েডের জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে সেম এক্সপ্রেশন এসছে, হ্যাঁ বি ইকুয়াল টু মিউ জিরো এন আই। তাহলে আমরা কনক্লুশন জানতে পারি কি, যে আকারের উপর নির্ভর করে না, লম্বা যদি হয় মানে স্প্রিংটা অনেক লম্বা যদি হয়, সেটা সলিনয়েডের আকারে হোক বা টরয়েডের আকারে হোক, যথেষ্ট লম্বা যদি হয়, তাহলে তার অক্ষের উপর কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান একই হবে, সেম এক্সপ্রেশন আসছে মিউ জিরো এন আই। আর একটা জিনিস কি, এখানে দেখো ক্যাপিটাল এন নেই, ছোট হাতের এন, তার মানে পাক সংখ্যা বাড়িয়ে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়াতে পারবে না।
তোমাকে কী করতে হবে, পাকগুলো দিতে হবে, কিন্তু খুবই ঘন সন্নিবিষ্ট, খুব কাছাকাছি দিতে হবে, যাতে ছোট এনটা বাড়ে, অর্থাৎ একক দৈর্ঘ্যে তোমার পাক সংখ্যা যাতে বাড়ে। হ্যাঁ, অনেক দূরে দূরে পাক দিলে কিন্তু কোনো লাভ নেই, তোমাকে পাকগুলো দিতে হবে খুবই কাছাকাছি, যাতে একক দৈর্ঘ্যে, হ্যাঁ, পার ইউনিট লেন্থ তোমার পাক সংখ্যা বেশি বাড়ে, অর্থাৎ ছোটো হাতের এনটা যদি বাড়ে তবেই তুমি পাক সংখ্যা বাড়িয়ে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বাড়াতে পারবে। এখানে টরয়েড সংক্রান্ত বা সলিনয়েড সংক্রান্ত আলোচনায়, ম্যাগনেটিক ফিল্ড আলোচনায় আমরা মিউজিরো ব্যবহার করেছি। দেখো, মিউজিরো হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এবং এটা বায়ু ধরে নিয়েছে আমরা যে বায়ুর মধ্যে রয়েছে, এগুলো সবই কোর বা মজ্জা বলা হয়। সলিনয়েডকে যে জড়ানো হয়, তো ও ভিতরে বায়ু ধরে নিয়েছে, ভিতরে বায়ু ছাড়া অন্য অনেক ম্যাটেরিয়াল থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডের মান অনেক চেঞ্জ হয়ে যায়, এবং তখন মিউ জিরো আর ব্যবহার করা চলে না, সেখানে অন্য মিউর মান ব্যবহার করতে হবে। তো এটা অন্য কোনো চ্যাপ্টার আলোচনা আছে। এ প্রসঙ্গে আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে লিমিটেশনস অফ অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের সীমাবদ্ধতা, লিমিটেশনস। তোমার ম্যাক্সওয়েলের নাম নিশ্চয়ই শুনেছ। ম্যাক্সওয়েল গ্রেট বিজ্ঞানী, গ্রেট সায়েন্টিস্ট। হ্যাঁ, সেই ম্যাক্সওয়েল প্রমাণ করেছিলেন যে অ্যাম্পিয়ারের যে এই সূত্রটা, এইটা কিন্তু একটু লিমিটেড, অর্থাৎ এটা শুধুমাত্র স্থির তড়িৎ প্রবাহের জন্য প্রযোজ্য। স্থির মানের, এই যে বললাম না যে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এই কারেন্টগুলো স্থির মানের, বুঝেছো, স্থির মানের। হ্যাঁ, এই যে কারেন্টগুলো যাচ্ছে, স্থির মানের। যদি কারেন্টের মানটা ভেরিয়েবল হয়, অর্থাৎ কারেন্টের মান যদি কমা বাড়া করে, কম বেশি করে, তাহলে কিন্তু এই সূত্রটার প্রয়োগ করা যায় না। এটা ম্যাক্সওয়েল প্রমাণ করেছিলেন, যেটা তোমাদের এই সিলেবাসের বাইরে, তোমাদের উচ্চ পর্যায়ে ফিজিক্সের ব্যাপার, তোমাদের এই 12 সিলেবাসে নেই। হ্যাঁ, গ্র্যাজুয়েশনে যারা ফিজিক্স নিয়ে পড়বে তারা এই নিয়ে পড়াশোনা করতে পারো। তো এটা একটা সীমাবদ্ধতা। হ্যাঁ, কি সীমাবদ্ধতা বোঝা গেল যে ম্যাক্সওয়েল এটা প্রমাণ করেছিলেন, তার যে বিখ্যাত ফিল্ড ইকুয়েশন, ক্ষেত্র সমীকরণ, এই কারেকশানের মাধ্যমেই কিন্তু সূচনা হয়েছিল তার। সে এক বিখ্যাত ব্যাপার এবং মাইন্ড বগলিং ব্যাপার। তোমরা যারা ফিজিক্স, উচ্চ পর্যায়ে ফিজিক্স পড়বে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তারা সেসব পড়াশোনা করবে। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশন পড়বে। উনি প্রথম প্রমাণ করেছিলেন, বলেছিলেন এবং দেখিয়েছিলেন যে তোমার সীমাবদ্ধতা অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ে, যে এটা শুধুমাত্র স্থির মানের, অর্থাৎ কারেন্টটা যখন ফিক্সড, কারণ কভারটা করছে না, সেই মানের কারেন্টের যখন সলিনয়েডের মধ্যে দিয়ে যাচ্ছে বা টরয়েডের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এটা ঠিক আছে, ওকে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কারেন্টটা ভেরিয়েবল, কারেন্টটা কমা বাড়া করবে, তখন কিন্তু এই সূত্র দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের মান পাওয়া যাবে না। ওকে, বুঝতে পেরেছ? এরপরে আমরা চলে আসি কয়েকটা উদাহরণে। হ্যাঁ, নিউমেরিক্যালস। এখানে আরেকটু বলে দিই, সেটা না বললেও হতো। তোমরা যদি এটা সিজের সিস্টেমে দেখো, তাহলে ওই আগের মতোই বি এর জায়গায় এইচ বসবে, মিউ জিরোর জায়গায় 4π বসবে, আর আই এর জায়গায় ছোট হাতে আই বসবে। তাহলে সমীকরণটা তোমার দাঁড়াবে এইচ ইকুয়াল টু, তাহলে সমীকরণটা দাঁড়াবে, হ্যাঁ, এইচ ইকুয়াল টু 4πNI। এটা সিজিএসএ, সিজিএসএ, এইচ ইকুয়াল টু 4πNI দাঁড়াবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কয়েকটা নিউমেরিক্যালস। দেখো স্টুডেন্টস, প্রথম অঙ্ক আমি একটা পড়ে দিই, আমি লিখে রেখেছি। দেখো, প্রতি সেন্টিমিটারে 7টি পাক বিশিষ্ট একটি সলিনয়েডে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক প্রাবল্য কত? প্রসঙ্গত বলে রাখি, এটা এইচএস পরীক্ষায় আসা একটা অঙ্ক, 2008 সালে সম্ভবত এসেছিল। হ্যাঁ, এইচএস পরীক্ষা এরকম একটা স্টেট কাট অঙ্ক। আরও একটু জটিল অঙ্ক করবো। স্টেট কাট অঙ্কটা প্রথমে দেখে নাও, সবচেয়ে সহজ। প্রতি সেন্টিমিটারে দেওয়া হচ্ছে 7 পাক। তাহলে এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। হ্যাঁ, কি কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার স্মল এন, তাই না? প্রতি সেন্টিমিটারে মানে একক দৈর্ঘ্যে দেওয়া আছে। দেখো 7 পাক সেমি। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, তুমি যখন অ্যাম্পিয়ার ব্যবহার করবে, সূত্রটা আমরা তো সাধারণত বেশি ব্যবহার করবো এসআই সিস্টেম। সবাই সরকারি এসআই সিস্টেম, সমীকরণগুলো এসআই সিস্টেমেই
বেশি সরবরাহ সবাই, তাহলে আমাকে এসআই সিস্টেমে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে পার সেমি রেখে দিলে কিন্তু মিলবে না। বেশিরভাগ ছেলে অঙ্ক করার সময় এটাকে চেঞ্জ করবে না, এই 7 বসিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল হবে। তোমাকে 7 পার সেমি যদি হয় তাহলে পার মিটারে কত হবে? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 গুণ হয়ে যাবে, তাই না? 700 পার মিটার। 7 পার সেমি মানে 700 পার মিটার। এইটা চেঞ্জ না করলে কিন্তু অঙ্ক মিলবে না। হ্যাঁ, এত সহজ সরল একটা অঙ্ক, কিন্তু এই চেঞ্জটা না করলে কিন্তু আর মিলবে না। আর অ্যাম্পিয়ার কত দেওয়া আছে? কারেন্ট, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। আর কিছু নেই, তোমার চুম্বক প্রাবল্য বার করতে হবে। তোমাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, চুম্বক প্রাবল্য আর চুম্বক ক্ষেত্রের মধ্যে পার্থক্য আছে। চুম্বক প্রাবল্য, তাহলে আমাকে কি বার করতে বলেছে? বি বার করতে বলেছে। কি বি কিন্তু বার করতে বলেনি। অ্যাম্পিয়ারের সূত্রটা কিন্তু এরকম, দেখো, বি 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 ইকুয়াল টু, তোমার শুধু ভ্যালুটা লিখি, বি ইকুয়াল টু μ0 এম আই। কিন্তু এখানে দেখো, তোমাকে বি কিন্তু বের করতে বলেনি, তোমাকে বের করতে বলেছে এইচ, আমাকে বার করতে বলেছে এইচ। এটা হচ্ছে চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর। আর এইটা হচ্ছে চৌম্বক প্রাবল্য এইচ। বি এর সঙ্গে এইচ এর সম্পর্কটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তোমরা জানো, যেহেতু তোমার এইচ ইকুয়াল টু বি বাই মিউ, বুঝতে পেরেছ? বা এখানে লিখতে পারো বি ইকুয়াল টু μ0 এইচ। এটা তোমাকে কিন্তু জানতে হবে, বি এর সঙ্গে এইচ এর সম্পর্ক। তাহলে আমাকে এইচ বার করতে বলেছে, চৌম্বক প্রাবল্য। তাহলে এইচ ইকুয়াল টু বি বাই মিউ। তাহলে বি বাই মিউ যদি হয়, তাহলে দেখো বি বাই মিউ এখান থেকে চলে আসছে, বি বাই মিউ আসছে তোমার এন ইন্টু আই। বুঝতে পারলে তো? দেখো, আমাকে বি বাই মিউ বার করতে হবে, বি বার করতে হবে না, বি বাই মিউ বার করতে হবে। তাহলে বি বাই মিউ হচ্ছে এন ইন্টু আই। এটা এটা এ লিখেছিলাম, এটা আই হবে, সরি, এটা আই হবে। তাহলে এন হচ্ছে 700 পার মিটার ইন্টু আই হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে তোমার এটা দাঁড়াচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এককটা দাঁড়াচ্ছে। তাহলে 700 ইন্টু 25/10 অ্যাম্পিয়ার পার মিটার, তাই না? তাহলে তোমার 10 কেটে গেল, 7 25 কত হয়? 175 ইন্টু আরেকটা শূন্য আছে 10 অ্যাম্পিয়ার পার মিটার। এটা হলো, তাহলে সলেনয়েডের অভ্যন্তরে চৌম্বক প্রাবল্য হবে তোমার 1750 অ্যাম্পিয়ার পার মিটার। বুঝলে কতগুলো ফাইনাল পয়েন্টস আছে, খুব সহজ স্ট্রেট কাট অঙ্ক, কিন্তু তোমার এইখানে একটা চেঞ্জ করতে হচ্ছে। আর এইখানে দেখো বি ইকুয়াল টু মিউ এইচ, আমাকে এইচটা বার করতে বলেছে। অনেকে বি বার করে দিয়ে চলে আসবে, কিন্তু বি বার করতে পারবে না, মিউ মানটা বসাবে, কিন্তু অঙ্কটা মিলবে না, যেটা সেটা চাইনি, সে চেয়েছে তোমার এইচ বার করতে। এই জন্য এত ছোট্ট অঙ্ক, এটা এইচএসে আসা অঙ্ক। ওকে, দেখো স্টুডেন্টস, তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কে চলে আসি। আমি এবার পড়ে দিই 2 নম্বর অঙ্কে। 1.5 মিটার দীর্ঘ 4 সেন্টিমিটার ব্যাসের একটি সলেনয়েডের প্রতি সেমিতে পাক সংখ্যা 10, এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে সলেনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র কত? দেখো আগের অঙ্কের সঙ্গে একটু পার্থক্য আছে, ওখানে বলেছিল প্রাবল্য কত, প্রাবল্য, এখানে বলেছে চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে পার্থক্যটা। দেখে নাও কিভাবে হবে। হ্যাঁ অ্যান্সার, এখানে কী কী দেওয়া আছে? 1.5 মিটার দীর্ঘ, আর আর এখানে দেখো এগুলো কিছুই লাগবে না। দীর্ঘ দৈর্ঘ্য কত দরকার নেই আমার, ব্যাস কত দরকার নেই আমার তো দরকার শুধু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তার প্রতি সেমিতে পাক সংখ্যা 10। তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছি, দেখো এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এইগুলোর কিন্তু কোনো অঙ্কটা সলভ করার ক্ষেত্রে কাজ নেই। তোমার কাজ 10, দেখো এই যে প্রতি সেমিতে পাক সংখ্যা,
অতএব এন দেওয়া আছে, এন ছোট হাতের এন হচ্ছে 10 পার সেমি, তাহলে 1000 পার মিটার, তাই না? 10 পার সেমি 1000 পার মিটার, এটা দেওয়া আছে। আর কারেন্ট দেওয়া আছে, কারেন্ট আই, আই হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। অতএব আমরা জানি তোমার কি সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র, সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র অক্ষে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি অক্ষে, হ্যাঁ, বি হচ্ছে মিউ 0 এম আই। দেখো আমার তো শুধু এইটুকুই দরকার, আমার দৈর্ঘ্য দরকার নেই, ব্যাসও দরকার নেই, সূত্রটা তো এই। তাহলে তোমরা কনফিউজ হবে না, কনফিউজ হওয়ার দরকার নেই, যে তোমার যত বা এক্সট্রা তথ্য দেওয়া আছে এগুলো আমার কোনো কাজে লাগবে না। তাহলে বি বার করতে বলেছে, তাহলে বি কত হবে? মিউ 0 মানে তোমরা জানো 4 π ইন্টু 10⁻⁷, এন হচ্ছে তোমার এসআই একক, এটা হচ্ছে 1000, আর এটা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার হচ্ছে আই, আই হচ্ছে 5, আর বি এর ইউনিট তো তোমরা জানো টেসলা, হ্যাঁ, টি, টেসলা চৌম্বক ক্ষেত্রের একক, তাহলে এটা হচ্ছে টেসলা। এটা কতটা ছোট ক্যালকুলেশনটা করে নিতে পারি। তোমার এটা দেখো 4 পাই মান বসিয়ে দাও 3.14, তোমরা জানো পাই হচ্ছে 22/7 মানে 3.14, হ্যাঁ, পায়ের ভ্যালু ইন্টু 10⁻⁻7 তো, আর এন 10⁻3, তাহলে 10⁻⁻4 থাকলো ইন্টু 5, তাহলে এখানে 4 5 20, 20, আর এখানে একটা শূন্য আছে, তাহলে 10⁻⁻4 আছে, তাহলে 20 আর 10 10⁻³ হয়ে যায়, এত টেসলা, বা এটা 6.28 ইন্টু 10⁻³ টেসলা, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে নিউমেরিক্যাল সলভ করতে হবে। এই লেসনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর একটা অঙ্ক, খুব টাইপিক্যাল অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক একটা দেখাচ্ছি, দিয়ে লেসনটা শেষ করে দেবো। ওকে, আর একটা, হ্যাঁ স্টুডেন্টস দেখো একটা খুব সুন্দর অঙ্ক, এটা দিয়ে আজকে লেসনটা শেষ হবে। অঙ্কটা আমি করে দিই। দেখো, অন্তরিত তার দিয়ে তৈরি দুটি সমদৈর্ঘ্যের সলিনয়েডের একটিকে অন্যটির উপর জড়ানো আছে, প্রতিটির রোধ আর এবং একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n, অর্থাৎ আইডেন্টিক্যাল, দুটো সলিনয়েডই সেম আইডেন্টিক্যাল। সলিনয়েড দুটিকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। প্রথম ক্ষেত্রে শ্রেণী সমবায়ে পরপর রাখা হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে রেখে ই তড়িৎচালক বলের একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি একই অভিমুখ হয় তবে প্রতি ক্ষেত্রে সলিনয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। অর্থাৎ দুটো কেস আছে, শ্রেণী সমবায়ে থাকলে কত হবে চৌম্বক ক্ষেত্র অক্ষ বরাবর, আর সমান্তরাল সমবায়ে থাকলে কত হবে। তো শ্রেণী আর সমান্তরাল সমবায়ে তোমরা বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা করার জন্য একটু ভিজুয়ালাইজেশনের দরকার আছে। ছবি আঁকছি না, ছবি আঁকলে বিচ্ছিন্ন হয়ে যায় ব্যাপারটা। শুধু বুঝে নাও শ্রেণীর সমবায়, তোমরা কেস নম্বর 1, হ্যাঁ, শ্রেণী সমবায়, শ্রেণীতে যখন আছে শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে তোমরা জানো যে পর পর থাকবে, একটা শেষ হয়ে একটা শুরু হবে। আর সমান্তরাল সমবায়ে কি হবে, যে সলিনয়েড দুটোর শুরুটা ব্যাটারির একই মানে প্লাসের একই জায়গাতে থাকবে, আর সলিনয়েডের শেষ প্রান্তটা অন্য মানে ব্যাটারির নেগেটিভের সঙ্গে থাকবে, সেটা সমান্তরাল। আর সিরিজে কি হবে, প্রথমে একটা ব্যাটারির প্রান্তের সঙ্গে প্রথম সলিনয়েড যুক্ত হচ্ছে, এটা শেষ হলে তখন আবার দ্বিতীয় সলিনয়েডটা যুক্ত হবে এবং তার এন্ডটা তখন ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত হবে। তাহলে শ্রেণী সমবায়ে ওরা পরপর আছে, পরপর থাকার ফলে তোমার শ্রেণী সমবায়ে তোমার মোট রোধ হবে, মোট
তুল্য রোধ হবে শ্রেণী সমবায়ে। এক একটা, ওটা তো কয়েল, তাহলে ওদের মধ্যে তো কারেন্ট আছে, তাহলে ওদের তো রোধ আছে, রোধ হচ্ছে আর। তাহলে মোট তুল্য রোধ হচ্ছে তোমার আর প্লাস আর ইকুয়াল টু 2R। অতএব প্রত্যেক যখন শ্রেণীতে থাকছে তখন কারেন্ট কত যাবে? কারেন্ট তোমার যাচ্ছে, কারেন্ট তড়িৎ প্রবাহ, অর্থাৎ যখন শ্রেণীতে তখন তড়িৎ প্রবাহ প্রতিটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই হচ্ছে E/2R, তাই না? ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, এটা বসাও, তো ই ইকুয়াল টু আই ইন্টু 2R, তাহলে আই হচ্ছে E/2R, তাহলে এই সূত্র অনুযায়ী। অতএব তোমার আমরা কারেন্ট পেয়ে গেলাম, আর এন তো পাক সংখ্যা, এন তো পেয়ে গেছি। অতএব মোট অক্ষ বরাবর বলছে মোট চুম্বক প্রাবল্য হবে, চুম্বক যেহেতু একই দিকে কারেন্ট যাচ্ছে, বি হবে তোমার প্রথমটার জন্য প্লাস, দ্বিতীয়টার জন্য আইডেন্টিক্যাল সলিনয়েড, উভয় ক্ষেত্রে একই পরিমাণই হবে, প্রত্যেকটাতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং সে দুটো যেহেতু কারেন্ট দুটোতে একই দিকে যাচ্ছে তাহলে চৌম্বক প্রাবল্য দুটো যোগ হয়ে যাবে। B1 প্লাস B2 তোমার হয়ে যাচ্ছে B1 এর জন্য হয়ে যাচ্ছে μ0 n I, এটার জন্য কত হচ্ছে μ0 n I, তাহলে 2 μ0 n I সমান 2 μ0 n I। I মানে দেখো E/2R, E/2R, 2 কেটে যাচ্ছে, তোমার হচ্ছে μ0 n E/R। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা কেস নাম্বার 2 এ চলে আসি। কেস 2 সমান্তরাল সমবায়। এখানে দেখো প্রত্যেকটা সলিনয়েডের দুই প্রান্তর বিভব প্রভেদ ই, কারণ প্রত্যেকটারই প্রথম এবং দ্বিতীয় দুটোরই প্রথম প্রান্ত পজিটিভের সঙ্গে এবং দুটোরই দ্বিতীয় প্রান্ত নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, তাহলে অর্থাৎ প্রত্যেকটাতে বিভব প্রভেদ কিন্তু ই। এখানে যেমন বিভব প্রভেদ ই, কিন্তু ওখানে বিভব প্রভেদ ই ছিল, কিন্তু ওখানে তুল্য রোধ হয়ে গিয়েছিল 2R, আর প্লাস আর, কিন্তু এখানে দেখো সিঙ্গেল আলাদা আলাদা যুক্ত আছে, তাহলে এখানে বিভব প্রভেদ ই হলেও কিন্তু রোধ হচ্ছে প্রত্যেকটারই আর। তাহলে এখানে প্রবাহ, তড়িৎ প্রবাহ প্রত্যেকটাতে, তড়িৎ প্রবাহ আই প্রতিটিতে তড়িৎ প্রবাহ আই হচ্ছে তোমার E/R। ওখানে যেমন E/2R হয়েছিল, কারণ ওখানে ব্যাটারির ইএমএফ ই এবং তুল্যরোধ ছিল 2R, কিন্তু এখানে যেহেতু সমান্তরাল আছে তাহলে প্রত্যেকটাতে কিন্তু বিভব প্রভেদ ই হলেও তোমার রোধ কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল নিজের আর, তাহলে E/R। তাহলে যেহেতু আইডেন্টিক্যাল সলিনয়েড, তাহলে এখানেও কিন্তু তোমার ইয়ে হয়ে যাবে, চুম্বক বলে যোগ হয়ে যাবে। অতএব মোট চুম্বক প্রাবল্য বি হবে B1 প্লাস B2, অক্ষের উপর অক্ষ বরাবর। তাহলে এখানে তোমার পেয়ে যাচ্ছ μ0 n I প্লাস এটাও μ0 n I, অর্থাৎ 2 μ0 n I, কিন্তু এখানে I হয়ে যাচ্ছে E/R, এখানে I ছিল E/2R, এখানে I হয়ে যাবে তোমার 2 μ0 n E/R, এটাই তোমার ফাইনাল 2 μ0 n E/R, এটা হবে आंसर। μ0 n E/R, তাহলে এটা হয়েছিল তোমার μ0 n E/R, এখানে আছে 2 μ0 n E/R। ঠিক আছে, এভাবে বুঝে নিতে হবে, ভিজুয়ালাইজেশন করে নিতে হবে এবং অঙ্কগুলো করতে হবে।
একটুখানি বুঝতে নিতে পারলে কোনো কষ্ট হবে না, কঠিন লাগবে না। খুবই সহজ, ভালো করে একটু বুঝে নাও, খুবই সহজ। কি স্টুডেন্টস, আজকের লেসনটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ ক্লিক করে দাও, আর কমেন্টে লেখো কেমন লেগেছে, ভালো খারাপ মন্দ। কয়েক সেকেন্ড টাইম লাগে, আমি তোমাদের জন্য এত খাটাখাটনি করে লেসন বানাচ্ছি, তোমরা আমার জন্য কয়েক সেকেন্ড খরচ করে কমেন্টে একটা দুটো কথা লিখতে পারো না? হ্যাঁ স্যার ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার, এরকম লেসন আরও চাই, থ্যাংক ইউ, বা গুড লেসন, ইনফরমেটিভ লেসন, এইসবগুলো জাস্ট একটা ওয়ার্ড কমেন্টে তোমরা যদি লিখে দাও তাহলে কিন্তু আমার অনেক কাজে লাগবে, আমার অনেক উপকার হবে। হ্যাঁ আমার বুঝতে পারবো তোমাদের কি বুঝতে পারছো না পারছো না, সেটা আমিও বুঝতে পারবো। ওকে, তো একটু ইন্টারাকশান করো, সেটা আমার ভালো লাগবে। নতুন যারা এসেছো তাদের বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নিয়মিত লেসন, সুন্দর সুন্দর লেসন তোমরা পেতেই থাকবে। হ্যাঁ যতদিন করোনা আছে ততদিনও চলবে, প্লাস করোনার নর্মাল হয়ে গেলেও কিন্তু এই লেসন কিন্তু আমি দিতেই থাকবো। সেই জন্য সাবস্ক্রাইব করে নিও, তোমাদের অনেক কাজে লাগবে। একটা অ্যানাউন্স করতে চাই, আমি জয়েন্ট আইআইটি এন্ট্রান্স এবং মেডিকেল নিট এন্ট্রান্সের জন্য ফিজিক্স সাবজেক্টের উপরে অনলি, ফিজিক্সের উপরে আমি কিন্তু নিয়মিত লেসন দেবো। কয়েকদিনের মধ্যে শুরু হবে, হয়তো অন্তত 10 দিন বা 12 দিন বা 15 দিন পর পর একটা করে লেসন তোমরা মানে নিউমেরিক্যালস বেসড পাবে। তো এটা ভাবছি যারা একটু ব্রাইট স্টুডেন্ট আছো, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও, তারা উপকৃত হবে। হ্যাঁ ওকে, আর এই চ্যানেলটা দেখার জন্য বন্ধুদের উৎসাহিত করো, তাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, এবং তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, সাপোর্ট করো, হেল্প টু গ্রো ইট অ্যান্ড হেল্প টু স্প্রেড দি লাইট অফ এডুকেশান।